ক্লাস হলে এত পোর উপস্থিতি কেন আমি বুঝি না। স্যার, কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। বলছি তোমাদের এত পোর উপস্থিতি কেন? স্যার আমাদের 15 থেকে 20 জনের মতোই থাকে, এর বেশি হয় না। এটা কি মানে এই 20 জনই রেগুলার নাকি মানে আবার এগুলো র্যান্ডম? মানে কেউ এমন কেউ আছে যে একটা ক্লাসও করেনি? যারা ক্লাস করে দেখা যায় ওরাই রেগুলার ক্লাস করে। হ্যাঁ, আমি তো সেই নামগুলোই দেখতে পাই মনে হয়। জি স্যার, স্যার যাদের একটু নেটে প্রবলেম, হুম। স্যার এলাকায় কভারেজ নাই স্যার, তারা একবারেই করে না, এরকম কিছু আছে। চারটা সিমের একটা সিমও কাজ করে না? চারটা না কয়টা নেটওয়ার্ক এখন? গ্রামীণ, কথা রবি, শোনা যাচ্ছে না স্যার। বলছি চারটা সিমের কি একটা সিমও কাজ করবে না? মানে চারটা নেটওয়ার্ক, চারটা না পাঁচটা নেটওয়ার্ক এখন? গ্রামীণ, রবি, এয়ারটেল। স্যার আপনি হেডফোনটা লাগালে স্যার ভালো হতো স্যার। স্যার অনেক জায়গায় শুধু দেখা যায় যে জিপিরই নেটওয়ার্ক পায়, অন্যগুলার নেটওয়ার্কই পায় না, আর জিপির যেটা পায় ওইটা দিয়ে অনেক সময় হয় না। শুরু করি না? জি স্যার। মানে লাস্ট ডেতে আমরা শিখেছিলাম। হ্যাঁ বলো। আপনার হেডফোনের মাইক টেস্ট করলে ভালো হতো স্যার, ভয়েসটা একটু জোরে শোনা যেত। তোমার ভয়েস তো কম শুনতে পাচ্ছি আমি। আপনার ভয়েস এখন ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যে ও তোমাদের ভয়েস আমি ভালো শুনছি, ওর ভয়েসটা কম শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, যেটা বলছিলাম লাস্ট ডেতে আমরা পাবলিক কি এনক্রিপশনের জেনারেল ক্যাটাগরি দেখেছিলাম, যে পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম দুইটা কাজে ব্যবহৃত হয়, যে সিক্রেসি এবং অথেন্টিকেশনের ক্ষেত্রে। আজকে আমরা মেইনলি অ্যাপ্লিকেশন দেখব, যে কি ধরনের পাবলিক কি এনক্রিপশন অ্যাভেলেবল আছে বাজারে, এবং পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম তৈরি করতে তার রিকোয়ারমেন্টসটা কি, এবং একটা এক্সাম্পল অ্যালগরিদম একটা বা দুইটা পড়বো আমরা, আরএসএ পড়তে পারি, এবং আর একটা হলো ডেফি-হেলম্যান কি এক্সচেঞ্জ। এখন ফার্স্টে আমরা দেখি যে একটা পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম তৈরি করতে গেলে বেসিক রিকোয়ারমেন্টসটা কি। বলা হচ্ছে যে আমরা জানি পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম এর মধ্যে দুইটা অ্যালগরিদম থাকে, যে এনক্রিপশন অ্যালগরিদম, ডিক্রিপশন অ্যালগরিদম। আর দুই ধরনের কি থাকে, দুই ধরনের কির মধ্যে কি 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 তুমি বলতে পারবা কেউ? স্যার প্রাইভেট কি আর পাবলিক কি? হ্যাঁ, প্রাইভেট কি আর পাবলিক কি। এখন আমরা জানি যে পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি
কে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি বলে। মানে এক এক সময় মানে এক একজন এক এক নামে ডাকে। আমরা সবই সিনোনিমাসলি ধরবো। এখানে পাবলিক কি ক্রিপ্টো সিস্টেমে দুইটা যদি কি থাকে এবং দুই ধরনের যদি অ্যালগরিদম থাকে, আবার আরেকটা অ্যালগরিদম আছে কি জেনারেশন, বা মূলত আমি এনক্রিপশন ডিক্রিপশন অ্যালগরিদমের কথা বলছি। সেক্ষেত্রে বলা হচ্ছে যে একটা পাবলিক কি এনক্রিপশন অ্যালগরিদম আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে থাকবে আমাদের, বলা হচ্ছে যে it is computationally easy for a party B to generate a pair বলছে কি পাবলিক কি এন্ড প্রাইভেট কি, তার মানে আরেকটা হলো কি জেনারেশন অ্যালগরিদম। তার মানে দুইটা অ্যালগরিদম থাকবে, এনক্রিপশন ডিক্রিপশন, তার সাথে থাকবে আরেকটা অ্যালগরিদম কি থাকবে, কি জেনারেশন অ্যালগরিদম। এবং সেটা বলা হচ্ছে যে এখানে যদি দুইটা পার্টি থাকে, আমরা জানি যে সাধারণত যে কোনো এনক্রিপশন স্কিমে দুইটা পার্টি থাকে, সোর্স এ বি, তার মানে অ্যালিস এবং বব, এরকম চিন্তা করতে পারি আমরা। সেক্ষেত্রে বলা হচ্ছে যে যদি আমরা কোনো পার্টি বি এর কথা চিন্তা করি, সে ইজিলি সে কি করতে পারবে, পাবলিক কি এবং তার প্রাইভেট কি সে ইজিলি জেনারেট করতে পারবে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন বলা হচ্ছে তাহলে যদি তারা পাবলিক কি প্রাইভেট কি জেনারেট করে ফেলে নিজের বব, পিআরবি মানে প্রাইভেট কি অফ বব, পিইউবি মানে পাবলিক কি অফ বব, যদি এমন হয় তারপর নেক্সট শর্তটা বলা হচ্ছে ইট ইজ কম্পিটিশনালি ইজি ফর এ সেন্ডার এ নোয়িং দ্য পাবলিক কি এন্ড দ্য মেসেজ টু বি এনক্রিপ্টেড এম টু জেনারেট করসপন্ডিং সাইফারটেক্সট। তার মানে মূলত যে সেন্ডার, যেহেতু বি হলো রিসিভার হবে, এখানে এ হবে সেন্ডার, তাহলে বি এর পাবলিক কি কি করবে, এ কে সেন্ড করবে। কি কারণে, এ যাতে ওই পাবলিক কি দ্বারা তার মেসেজকে এনক্রিপ্ট করে সাইফারটেক্সট আকারে কার কাছে পাঠাতে পারে, বি এর কাছে পাঠাতে পারে। এটা বোঝো কিনা? এবং সেই কম্পিটিশনালটা বলা হচ্ছে এটা ইজি হবে ফর সেন্ডার এ। এটা আরেকটা শর্ত। এই দুইটা শর্ত বুঝছো নাকি? জি স্যার। মানে ফার্স্ট শর্ত বলছে যে বি এর কাছে ডেটা পাঠাতে চায় বা বি এর কাছ থেকে রিসিভ করতে চায়, সেক্ষেত্রে বি কি করবে, প্রাইভেট কি পাবলিক কি জেনারেট করে পাবলিক কিটা এর কাছে দিবে, ওই পাবলিক কি দ্বারা এ এনক্রিপ্ট করে মেসেজ কার কাছে দিবে, তোমার বি এর কাছে দিবে। বি এর কাছে তো তোমার সিক্রেট কি আছেই বা প্রাইভেট কি আছেই, সে কি করবে, ওইটা দিয়ে ডিক্রিপ্ট করে দেখবে যে মেসেজটা কি। সেই মেসেজটা কি দেখার জন্য এই যে তৃতীয় স্টেপটা, সেটা বলা হচ্ছে ইট ইজ কম্পিটিশনালি ইজি ফর রিসিভার বি টু ডিক্রিপ্ট দ্য রেজাল্টিং সাইফারটেক্সট। তার মানে কি, সাইফারটেক্সটটা কোনটা, এই যে সি, সাইফারটেক্সট সি ইউজিং দ্য প্রাইভেট কি। ঠিক আছে, প্রাইভেট কি এখানে কি হবে, যদি আমরা বলি পিআর বি, পিআর আন্ডারস্কোর বি মানে হলো পিআরবি। দেখো বুঝতে পারো কিনা। টু রিকভার দ্য অরিজিনাল মেসেজ, তার মানে ডিক্রিপশন প্রসেসটা সেটাই বলছে যে পিআরবি দ্বারা সাইফারটেক্সটকে ডিক্রিপ্ট করে কি মূল মেসেজটা পাওয়া যাবে। এখন তারপর এখন এটা গেল তিনটা, হলো ধরো কি জেনারেশন অ্যালগরিদম, এটা হলো এনক্রিপশন অ্যালগরিদম, আর এটা হলো ডিক্রিপশন অ্যালগরিদম। তারপরে এখন সিকিউরিটি রিলেটেড কথা থাকতে হবে।
সেটা বলা হচ্ছে যে ইট ইজ কম্পিটিশনাল ইনফিজিবল ফর অ্যান অ্যাডভার্সারি মানে ইভিল পারসন নোয়িং দ্য পাবলিক কি, মানে সে যদি পাবলিক কি জেনে থাকে টু ডিটারমাইন দ্য প্রাইভেট কি, পাবলিক কি জেনে যে প্রাইভেট কি ডিটারমাইন করতে পারবে এটা কিন্তু হবে না, অ্যাডভার্সারি পারবে না, কারণ পাবলিক কি তো পাবলিকই, যে কোনো মানুষই জানতে পারবে। কিন্তু সেটা জানা মানে এই নয় যে সে প্রাইভেট কি জানবে। বুঝতে পারছো? জি স্যার। তারপর নেক্সট বলা হচ্ছে যে আরেকটা শর্ত, ইট ইজ কম্পিটিশন ইনফিজিবল ফর অ্যান অ্যাডভার্সারি নোয়িং দ্য পাবলিক কি অ্যান্ড সাইফারটেক্সট পি টু রিকভার দ্য অরিজিনাল মেসেজ এম। এমনকি সে যদি পাবলিক কিউ জানে, কোন একটা সাইফারটেক্সট সম্বন্ধেও জানে, কিন্তু সে অরিজিনাল মেসেজ এম কে রিকভার করতে পারবে না, কারণ কি তার কাছে সিক্রেট কিটা নেই। বুঝতে পারো কিনা? তার কাছে পাবলিক কি আছে এবং মেসেজ আছে, সাইফারটেক্সট আছে, কিন্তু তার কাছে যেহেতু সিক্রেট কিটা নেই, তার মানে সে মেসেজটাকে রিকভার করতে পারবে না, অ্যাডভার্সারি পারবে না। 5 নম্বর শর্তটা বুঝছো? জি স্যার। 6 রিকোয়ারমেন্ট যেটা যে কোনো পাবলিক কি অ্যাপ্লিকেশনের জন্য দরকার, সেটা হলো কি the two keys can be applied in either order। তার মানে আইদার অর্ডার বলতে বোঝাচ্ছে আইদার পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট হবে, তোমার প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট হবে, অথবা প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট হবে আর পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট হবে। সেই বিষয়টা বলা হচ্ছে, দেখো এটা কিন্তু প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট আর পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট। আর এই পাশেরটা কি, ডান পাশেরটা, সবার ডান পাশেরটা, সেটা হলো যে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট আর প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট। বলো তো যে কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, এবং আমি যে এক্সাম্পল দিয়েছিলাম গত ক্লাসে, কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে? দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। নামটা বলতে পারবে? স্যার জি স্যার। আমি কিন্তু দুইটাই স্কিমের কথাই আমি গত ক্লাসে বলেছিলাম, কখন পাবলিক কি দ্বারা এনক্রিপশন হয়, কখন প্রাইভেট কি দ্বারা এনক্রিপশন হয়। নরমাল প্রাইভেসির ক্ষেত্রে কি ঘটে আর তোমার ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে কোনটা ঘটে? মানে একটা হলো সিক্রেসি আর একটা হলো বলা হচ্ছে যে অথেন্টিকেশন। জি স্যার, কালকে অথেন্টিকেশন স্যার লাস্ট ক্লাসে অথেন্টিকেশন করানো হয়েছিল, তো ওইখানে হচ্ছে স্যার ডাটা প্রাইভেসি প্রোভাইড করে না, যেটা হচ্ছে ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে। আর হচ্ছে আমরা হচ্ছে ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে ডাটা প্রাইভেসি প্রোভাইড করে না স্যার, করে না। করে না? তাহলে সেটা কোন কোন সেটা কি পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে না প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করে? এটা হচ্ছে পাবলিক কি দ্বারা পাওয়া যাবে। জি স্যার, এটা হচ্ছে পাবলিক কি দ্বারা পাওয়া যাবে। তাহলে পাবলিক কি দ্বারা পাওয়া যাবে, পাওয়া যাবে মানে কি? মানে প্রথমটা স্যার, মানে প্রথমটা জি স্যার, মানে জি স্যার ডিক্রিপ্ট করা যাবে প্রথমটা করতে হবে। আর ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে ঘটে প্রথমটা। জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ এটা হলো প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট হচ্ছে আর হলো পাবলিক কি দ্বারা ডিক্রিপ্ট হচ্ছে। এটা ডিজিটাল সিগনেচারের ক্ষেত্রে ঘটে। আর দ্বিতীয়টা ঘটে হলো কিসের ক্ষেত্রে? প্রাইভেসির ক্ষেত্রে।
তার মানে নরমাল যে কোনো এনক্রিপশন অ্যালগরিদমের ক্ষেত্রে ঘটে যে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট হয় আর প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট হয়। বুঝতে পারছো? এটা মনে রাখতে হবে। এটা না মনে রাখলে এই ফাংশনটা মনে না রাখলে তোমার পাবলিক কি এনক্রিপশনের যে বৈশিষ্ট্যটা দুইটা কাজে ব্যবহৃত হয় সেটা মনে রাখতে পারবে না, ভুল হয়ে যাবে। যে অল্টারনেটিভলি দুইটা কাজে যে ব্যবহৃত হয় কি আবু বকর সিদ্দিক বুঝেছো জি তুমি? স্যার, আছে স্যার। পলাশ কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। কি বুঝছো বলো তো? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। সব তো বোবা হয়ে গেছে মনে হচ্ছে। এরকম ক্লাস নেওয়ার অর্থ আছে তাহলে তো লেকচার আপলোড করে দিলে হয় যে তোমরা এগুলো এগুলো পড়ে নিও। তোমরা যদি নাই বোঝো, কিছু নাই বলতে পারো। তোমাদের মনে নাই যে এখানে যে তোমাদের এই যে এখানে তো অথেন্টিকেশন সিক্রেসি দুইটা একসাথে ইউজ করা হয়েছে। এই যে পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম সিক্রেসির ক্ষেত্রে কি করা হয়েছিল? পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করা হয়েছিল আর প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করা হয়েছিল। এই জিনিস যদি ভুলে যাও তো এই কাজটাই তো তোমার এই যে এখানে দেখানো হচ্ছে যে এখানে যে পাবলিক কি দ্বারা এই যে সেকেন্ডটাতে পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করা হচ্ছে আর প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করা হচ্ছে। এর অর্থ কি? এই ফাংশনের আউটপুট কি হবে? এটা তো একবারে লিখছে, এখানে আউটপুট কি হবে? এটা সি হবে না? তার মানে কি সি কে প্রাইভেট কি দ্বারা ডিক্রিপ্ট করলে তখন কি পাওয়া যাবে? মেসেজটা মূল মেসেজে যে এম পাওয়া যাবে না? জি স্যার। তোমাদের মাথায় কি মানে কিছু নাই নাকি? ফাংশন পড়ো নাই কখনো? ফাংশনের দুইটা ইনপুট থাকলে তার আউটপুট কি হয় বুঝতে পারো না? ই একটা তো ফাংশন, এনক্রিপশন ফাংশন, ডি একটা ডিক্রিপশন ফাংশন, এমটা মেসেজ, পি ইউতে পাবলিক কি অব্বব, পি আর তে প্রাইভেট কি অব্বব। তেমনি ভাবে এখানে কি, এখানে এখানে উল্টাটা প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করছে। আমি যে সিলেক্ট করছি তোমরা কি বুঝতে পারো স্ক্রিনে? দেখা যাচ্ছে। এখানে যদি এনক্রিপশন যদি প্রাইভেট কি দ্বারা হয় তার মানে তোমার সেটা কোনটা ক্ষেত্রে হয়? ডিজিটাল সিগনেচার একটু দেখে আসি। এই যে অথেন্টিকেশনের ক্ষেত্রে দেখো
যে বলা হচ্ছে যে এনক্রিপ্ট হচ্ছে কি প্রাইভেট কি দ্বারা, এই যে সেজন্য এনক্রিপশন অ্যালগরিদম পিআরএ ইউজ হচ্ছে। আর পিইউবি হচ্ছে হলো ডিক্রিপশনের ক্ষেত্রে, সেটাই তো এখানে বলা হচ্ছে যে অল্টারনেটিভলি এই কাজে ব্যবহৃত হয়। এই যে তাহলে এনক্রিপশনের ক্ষেত্রে পিআরএ, আর ওখানে অ্যালিস ছিল, এখানে বব আছে, যাই হোক। তো এখানে পিআরবি এনক্রিপ্ট করছে, মানে প্রাইভেট কি দ্বারা এনক্রিপ্ট করছে, তাহলে এর আউটপুট কি সি, সি এর দ্বারা আবার পাবলিক কি দ্বারা যদি জি স্যার, ডিক্রিপ্ট করি সি, তাহলে সে কি পাবো আমরা? তাহলে মেসেজ। মেসেজ পাবো। কি পলাশ বুঝছো? স্যার এখন বুঝতে পারছি স্যার। না বুঝে হ্যাঁ বললাম নাকি? না স্যার বুঝছি স্যার। ভেরি সিম্পল কনসেপ্ট। তুমি আইটি লাইনের যে কোনো ইসে কাজ করলে তোমার এই সিকিউরিটি ব্যাপার আসবেই। এখন সাইবার অ্যাটাকের যুগ, তোমাকে কাজ করতেই বলবে যেভাবেই হোক। তুমি হ্যাশ অ্যালগরিদমে কাজে লাগাও অথবা এই পাবলিক কি সিক্রেট কি এই অ্যালগরিদমে কাজে লাগাও, বা এনকোডিং ডিকোডিং কাজে লাগাও, একটা কিছু কাজে লাগাইতে হবে। সেজন্য এই ছয়টা বলা হচ্ছে যে পাবলিক রিকোয়ারমেন্টস ফর পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি। এই ছয়টা রিকোয়ারমেন্টস একটা পাবলিক কি ক্রিপ্টোগ্রাফিতে থাকতে হবে। এখন তেমনি একটা এক্সাম্পল আমরা পড়বো। সাধারণত আরএস অ্যালগরিদম আমরা যেটা ইউজ করব, আরএস অ্যালগরিদমটা মূলত এইটে তিনজনের নামের দেখো, রন রাইভেস্ট, আদি শামির এবং লেন এডেলম্যান, তিনজনের লাস্ট নেম থেকে আর, এটা থেকে আর আসছে, এটা থেকে এস আসছে, শামির থেকে, এডেলম্যান থেকে এ আসছে। এই তিনজনের নাম অনুসারে এটার নাম হয়েছে আরএস অ্যালগরিদম। এটা বলা হচ্ছে যে মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড এন্ড ইমপ্লিমেন্টেড জেনারেল পারপাস অ্যাপ্রোচ টু পাবলিক এনক্রিপশন। সেটাই আমরা পড়ি যেহেতু ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এখন ফার্স্টে আমরা দেখি বেসিক সেটিংসটা দেখি। যে যদি কোন একটা আরএসএ অ্যালগরিদমে বেসিক যে ইনগ্রেডিয়েন্ট মানে এলিমেন্ট গুলো থাকবে, ইনগ্রেডিয়েন্ট অথবা এলিমেন্ট গুলো থাকবে, সেটা কি দুইটা প্রাইম নাম্বার থাকবে পি এন্ড কিউ, টু প্রাইম নাম্বারস, যেটা থাকবে প্রাইভেট। আর এন একটা নাম্বার যেটা পি এবং কি এর প্রাইম নাম্বার তো বোঝো নাকি তোমরা? প্রাইম নাম্বার বোঝো? জি স্যার। জি স্যার। বাংলায় কি বলে প্রাইম নাম্বারকে? মৌলিক সংখ্যা। এক্সাম্পল, যেটা নিজস্ব সংখ্যা আর দুই ছাড়া অন্য কোনো কিছু দ্বারা ভাগ যায় না। দুই ছাড়া না এক ছাড়া? এক ছাড়া। সেই সংখ্যা এবং এক ছাড়া আর কোনো কিছু দ্বারা ভাগ হয় না। এক্সাম্পল যেমন কি 7 নাকি? জি স্যার। 8 হবে না? 8 না স্যার। 8 হবে না স্যার। 11 হবে? জি স্যার। জি স্যার। তাহলে পি কিউ এরকম দুইটা প্রাইম নাম্বার বলা হচ্ছে, এটা চুজ করা হলো। তারপর বলা হচ্ছে যে ওই ধরো 7 আর 11 দুইটা নাম্বার নিলাম কথার কথা, তাহলে ফার্স্টে 7 আর 11 নিলে এই দুটাকে গুণ করে এন পাওয়া যাবে। তাহলে এন এর ভ্যালু কত হবে? 7 আর 11 77, এমন একটা ভ্যালু। জাস্ট এক্সাম্পল হিসেবে বোঝানোর সুবিধার্থে বলছি। তারপরে একটা এনক্রিপশন কি ই নেব আমরা,
মানে ই একটা প্যারামিটার নিব, যেটা বলা হচ্ছে যে এমন একটা প্যারামিটার, সেক্ষেত্রে ফাই এন অফ ই হবে 1। ফাই এন এর সংজ্ঞাটা হলো এরকম, ফাই এনটা হলো তোমার এই যে মূলত পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস ওয়ান এর গুণফল ফাই এন হবে। এটাকে বলা হচ্ছে ইউলার টোরশন ফাংশন। তার মানে ব্যাপারটা কেমন হবে, যদি 7 আর 11 হয় তাহলে কি কেউ বলতে পারবা যে ফাই এন এর মান কত হবে? কত কত 7 6 আর 10 এর গুণফল হবে। 7 আর 11 60 হবে। 9 হবে কি জন্য? 7 এর মাইনাস না, 6 আর 10। 6 আর 10, ইয়েস, হ্যাঁ 10 6 আর 10, তার মানে 60 হবে। 60 হবে। জি স্যার। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে যে জিসিডি বুঝো, জিসিডি এলসিডি। জি স্যার, লসাগু গসাগু। জিসিডি মানে কি? লসাগু। স্যার গসাগু। গসাগু। হ্যাঁ, গসাগু। তাহলে বলা হচ্ছে যে এমন একটা নাম্বার নেব ই, যেটা হবে কি ওই 60 এবং সেই ই এর গসাগু হবে কত? 1। বুঝতে পারছো? জি স্যার। বুঝো নাই? এবং সেটার ভ্যালুটা হবে ফাই এন এর থেকে ছোট, তার মানে কি কথার কথা 60, 60 এর থেকে ছোট আর 1 এর থেকে বড় হবে। তাহলে এমন একটা নাম্বার কি 1 থেকে 60 এর মধ্যে নাই, যার গসাগু 60 এবং তোমার ওই সেই সংখ্যার গসাগু 1 হবে? সে ফর এক্সাম্পল 43 হবে না? জি স্যার হবে। হবে 37 হবে? জি স্যার। সেটাও হবে। 31 31 জি স্যার হবে। 31 হবে? জি স্যার। 19। তোমরা একটা বলো তো দেখি। জি স্যার। আর 29। এই 1 থেকে আর 29। কথা কথা বোঝা যাচ্ছে না, লিখে দাও। 29, ইয়েস। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা বলো ই। আর একটা বলা হচ্ছে, যেটা বলা হচ্ছে পাবলিক, ইটা হবে পাবলিক। তেমনি ভাবে ডিটা, ডি মানে এটা ডিক্রিপশন রিলেটেড বোঝা যাচ্ছে, ইটা এনক্রিপশন রিলেটেড। ডি হবে ই এর ইনভার্স মড ফাই এন। এটা ইনভার্স বলতে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। মাল্টিপ্লিকেটিভ ইনভার্স বুঝো? স্যার 1/e এটার মানে। 1/e ঠিক ওরকম, কিন্তু মড আছে, মড ফাই এন আছে, দেখো। হ্যাঁ, দেখো তো এই টেবিলটা বুঝতে পারো কিনা?
এই বুঝছো এই টেবিলটা? শোনো, বিষয়টা হলো যে এখানে যে ইনভার্সই হোক একটা মড আছে, দেখো মড আই এন, ঠিক আছে? এই অর্থ হলো ডি ইকুয়াল টু ই ইনভার্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার -1 বা 1 বাই ই, ঠিক আছে, কথাটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো এরকম, একটু চিন্তা করো, যেমন হবে একটা নাম্বারের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এমন আর একটা নাম্বার হবে যে দুইটা গুণ করলে মড 8 করলে 1 পাওয়া যায়। বুঝো নাকি কথাটা? জি স্যার। মানে ব্যাপারটা এরকম, যদি এক্স একটা নাম্বার হয় তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, এক্স না দিয়ে এ দিই, এ একটা নাম্বার হয় তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যদি বি হয় তাহলে হবে এ এবং বি এর গুণফল, গুণফলকে মড, মড যদি এন হয়, কথার কথা যে ফাই এন এখানে আছে, ধরো মড সাম নাম্বার ইকুয়ালস টু হবে কত 1, তাহলে তখন আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি ইনভার্স, ধরো বি -1। বুঝতে পারো কিনা দেখো, যদি এটা হয় তাহলে হবে a ইকুয়ালস টু b ইনভার্স, অথবা উল্টাটাও বলতে পারি b ইকুয়ালস টু a ইনভার্স। বুঝো? জি স্যার। সবাই বুঝতে পারছো নাকি দেখো? এরকম হবে বিষয়টা, এবং এই বিষয়টাই তোমার ওই টেবিলে আছে। এই টেবিলে আছে, এটা যদি দেখো কোন একটা নাম্বার ধরো 5, যদি মডুলো হয় 8, মডুলো 8, তার মানে ধরো এখানে n এর ভ্যালু কত, n এর ভ্যালু বলা হচ্ছে 8, ঠিক আছে? এবং যদি ধরো কথার কথা এর ভ্যালু 3, এর ভ্যালু যদি 3 হয়, সরি a ইকুয়ালস টু ধরো 3, তাহলে বলো যে এই 3 কে কত দ্বারা গুণ করলে মড 8 করলে 1 হবে? বলতে পারবা? 3 দ্বারা। হ্যাঁ, এটা ভেরি সিম্পল। 3 লিখে নাও মড 8, মড মানে কি? মডুলাস,
তাহলে 1 থাকবে না, রিমাইন্ডার কত ভাগশেষে 1 ভাগফল 1 আর রিমাইন্ডার 1। এই বোঝো নাকি সবাই? দেখো এর ভ্যালু যদি 4 হয়, পারবা এটা কত দ্বারা গুণ করলে ইয়ে হবে? হবে? পাবা? চারের কোনো মাল্টিপ্লিকেটিভ ইনভার্স নেই। দেখো 4 4 16, তোমার 4 তারপরে 3 4 12, কোনোটারই 1 হচ্ছে আসছে না। এরকম 9 পর্যন্ত দেখো তো, বা 4 10 কে 40, 8 দিয়ে ভাগ করলে তো হবেই না। 0 থেকে 9 দ্বারা পর্যন্ত করলেই যথেষ্ট। বোঝা যায়? কিন্তু যদি 5 হয়, 5 হলে কত হবে? 5 দ্বারা গুণ করলেই 1 হবে। হ্যাঁ 5 5 25, হ্যাঁ 5 দ্বারা গুণ করলে। যদি 7 হয়, 7 হলে কত হবে? হ্যাঁ 7 হবে। 7 7 49, 6 8 48, তাহলে 1 থাকছে না? এবার বুঝতে পারছো? জি স্যার। তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কি ক্লিয়ার? জি স্যার। তখন তাহলে ওই 7 কে 7 এর তোমার এই 7 এর মাল্টিপ্লিকেটিভ, হ্যাঁ 7 তাহলে আর অ্যাডিটিভ ইনভার্সটা কেমন? এই দুইটা যোগ করলে মড করলে সেটা হবে, দেখো 0 হবে, মড করলে 0 হবে। দেখো 1 এর অ্যাডিটিভ ইনভার্স 7 বলা হচ্ছে, কারণ 7 আর 1 এ 8, 8 মড 8 মানে 0। 6 আর 2 8, 8 মড 8 0। 3 এর অ্যাডিটিভ ইনভার্স 3 5 3 8। বুঝতে পারছো অ্যাডিটিভ ইনভার্সটা? জি স্যার বুঝতে পারছি। অ্যাডিটিভটা সহজ খুব। দুইটা যোগফল। হ্যাঁ দুইটা যোগফলকে 8 দ্বারা ভাগ করলে যদি মডুলার 0 হয়, মড 0 হয়, তাহলে বলবো অ্যাডিটিভ ইনভার্স। ঠিক আছে? তাহলে এখানে বলা হচ্ছে যে ডি হবে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ কি ই, এমন একটা নাম্বার। তাহলে এটা ডিটা বলা হচ্ছে প্রাইভেট থাকবে। এখন এই পরিপ্রেক্ষিতে অ্যালগরিদমটা কেমন হবে একটা ফিগারের মাধ্যমে সহজে বোঝানো হচ্ছে। দেখো ওই সিলেক্ট পি কিউ, যেখানে পি আর কিউ বোথ প্রাইম এবং পি নট ইকুয়াল টু কিউ। ঠিক আছে? তারপরে ক্যালকুলেট এন, এটা ছিল না পি পি মাল্টিপ্লাইড বাই এন। আর ফাই এনটা কি বলেছিলাম না, ইউলার টোরশন ফাংশন, যেটা পি মাইনাস 1 এবং কিউ মাইনাস 1 এর গুণফল। জি স্যার। ঠিক আছে? তারপরে বলা হয়েছিল যে একটা ইন্টিজার ই সিলেক্ট করবা, যেটা হবে কি জিসিডি অফ ফাই এন এবং ই হবে 1। তারপর বলা হয়েছিল কি একটা ডিসক্রিপশন কি ডি সিলেক্ট করবা, যেখানে ডি হবে ই এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ঠিক আছে? এইসব করার অর্থ হলো এর হলো প্যারামিটার সেটিংস। এই উপরের 5টা স্টেপ হলো প্যারামিটার সেটিংস। এদের দ্বারা তুমি পাবা হলো পাবলিক কি পেয়ার আর প্রাইভেট কি পেয়ার। পাবলিক কি হবে সমন্বয়, কার সমন্বয়ে গঠিত? ই এবং এন এর সমন্বয়ে গঠিত। আর প্রাইভেট কিটা হবে ডি এবং এন এর সমন্বয়ে গঠিত। দেখো এনটা কিন্তু পাবলিক, এখানে এই যে বলা হয়েছিল এনটা কিন্তু পাবলিক, এই যে এনটা পাবলিক মানে সবাই জানবে। কিন্তু দেখো ইটা প্রাইভেট, ডিটা প্রাইভেট, ইটা পাবলিক। এই দেখো দেখো হ্যাঁ ইটা পাবলিক আর ডিটা হলো প্রাইভেট। বুঝতে পারছো? জি স্যার। তাহলে ই দ্বারা সেজন্য পাবলিক কি করা হয়েছে আর ডি দ্বারা প্রাইভেট কি তৈরি করা হয়েছে। বুঝতে পারছো কিনা?
তাহলে আমাদের এনটা হলো অ্যাকচুয়ালি মডুলাস হিসেবে ইউজ করা হবে এনক্রিপশনের ক্ষেত্রে। দেখো এনক্রিপশন অ্যালগরিদমটা কেমন, তোমার যদি একটা মেসেজ এম থাকে যে মেসেজের ভ্যালু অবশ্যই এন এর থেকে ছোট হইতে হবে, তাহলে এনটার ভ্যালু অবশ্যই অনেক বড় হইতে হবে এবং প্রাইম নাম্বারও অনেক বড় নিতে হবে। সেগুলো আস্তে আস্তে আমরা দেখতে পাবো। তাহলে সেই মেসেজটাকে এনক্রিপ্ট করব কিভাবে? এক্সপোনেনশিয়াল অপারেশনের মাধ্যমে, m টু দি পাওয়ার e mod n। তাহলে আমরা কি পাবো? c পাবো। বুঝতে পারো কিনা? জাস্ট একটা এক্সপোনেনশিয়াল অপারেশন, কিন্তু সাথে কি আছে? মডুলেশন, মানে মডুলো অপারেশন আছে n দ্বারা। তেমনি ভাবে তোমার ডিক্রিপশন হবে কিভাবে? এই সাইফার টেক্সটে ডিক্রিপ্ট করতে গেলে এই ডি ডিক্রিপশন কি ডি দ্বারা এবং মডুলাস n দ্বারা কি করবে? জাস্ট c টু দি পাওয়ার d mod n। তাহলে আমরা পেয়ে যাব m। এর প্রমাণটা কিভাবে পাবো আমরা? যেটা হয় একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখতে পাই। দেখো যেভাবে সিলেক্ট করা হয়েছিল দুটো প্রাইম, দেখো 17 এবং 11 কি প্রাইম নাম্বার না? জি স্যার। তাহলে এর গুণফল pn বার করব, 187 হলো। তাহলে phi n এর ভ্যালু কি হবে? 160 হবে, এক কম তার মানে 160 হবে। তাহলে e এর ভ্যালু কত হবে? এমন একটা নাম্বার ধরো e = 7, তো 7 আর 160 এর গসাগু কত? 1 না? কারণ 7 তো এমনি বোঝা যাচ্ছে এটা একটা প্রাইম, আর 7 দ্বারা 160 কে ভাগ করা যায় না, সেজন্য 1ই হবে। তাহলে এটা গেল। তাহলে এনক্রিপশন কি পাইলাম? কি e আর হলো n কত? তাহলে e আর 187 কি এনক্রিপশন কি বলবো না আমরা? তার মানে কি ইটা কি 7 আর 187 কি এনক্রিপশন কি বলবো না? মানে পাবলিক কি? এই দেখো পাবলিক বুঝছো নাই? যে দুইটা পাবলিক পাবলিক। আমি যেটা সিলেক্ট করেছি দেখো, এই যে পাবলিক কি পেয়ারের কি আছে? পাবলিক কি ই আর এন এর ভ্যালু না? ই আর এন। হ্যাঁ, তাহলে ই এর ভ্যালু 7 আর এন এর ভ্যালু কত? 187। তাহলে এটা পাবলিক কি হবে না? জি স্যার। আর ডিক্রিপশন কিতে কি হবে? ডি এর ভ্যালু বের করতে হবে। তাহলে ডি টা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ ই, যেখানে আসে কি ডি আর ই এর গুণফল, মানে এটা গুণ করে 1 পাওয়া যাবে, মড হলো 160। তো সেরকম একটা ভ্যালু কত? 23। কারণ কি 23 আর 7 এর গুণফল 161, মড 160। তাহলে কি হবে? তার মানে 1। তাহলে আমরা বলে দিতে পারি যে এই 23টা হলো কি d = হবে 23। তো 23 এবং n, এই দেখো প্রাইভেট আর হলো প্রাইভেট কি। হ্যাঁ, তাহলে এটা প্রাইভেট কি হবে? তাহলে বলো যে একটা মেসেজ n কে m কে তাহলে কোন কি দ্বারা এনক্রিপ্ট করব? পাবলিক কি দ্বারা না প্রাইভেট কি দ্বারা? এটা সিম্পল সিক্রেসির ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, তাহলে কোন কি দ্বারা করব? পাবলিক কি। পাবলিক কি দ্বারা। তাহলে এই যে সেই অপারেশনটা কি? এনক্রিপশন কি মানে m টু দি পাওয়ার e না? এনক্রিপশন অ্যালগরিদম m টু দি পাওয়ার e না? e এর ভ্যালু কত? 7 না? তাহলে m এর ভ্যালু যদি 88 হয়, তো এই যে 88 টু দি পাওয়ার 7 হলো mod 187 = 11। ঠিক আছে? তেমনি ভাবে ডিক্রিপশনের ক্ষেত্রে কি হবে? এই 11 টু দি পাওয়ার কত হবে? 23,
mod 187 সমান আবার 88। এইভাবে মূলত এই এনক্রিপশন অ্যালগরিদমটা কাজ করে। দেখো বুঝতে পারো কিনা, এবং কারো কোনো কোশ্চেন আছে কিনা? বুঝতে পারছো? ই তো যে কোনোটা সিলেক্ট করতে পারবো, 7 এর বদলে, মানে যে কোনো প্রাইম নাম্বার। কোনটা? হ্যাঁ, যে কোনো প্রাইম নাম্বার সিলেক্ট করতে পারবা। এটা ছোট একটা সিলেক্ট করা হয়েছে কারণ হলো ওই ক্যালকুলেশনের সুবিধার্থে। কিন্তু অবশ্যই এর ভ্যালুটা কার থেকে ছোট হতে হবে? 160 থেকে ছোট হতে হবে। এই যে কন্ডিশনটা দেয়া আছে না, যেখানে এর ভ্যালুটা 160 থেকে ছোট এবং 1 এর থেকে বড় হতে হবে। ডির মানটা ছোট হইলে ডির মানটা নির্ণয় করতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার। আর এটার জন্য এই ইনভার্স ক্যালকুলেশনের জন্য একটা অ্যালগরিদম আছে, ইউক্লিড অ্যালগরিদম। তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো, এক্সটেন্ডেড ইউক্লিড অ্যালগরিদম ইউজ করে এটা করা যায়। এই ম্যানুয়ালি না করে, ওই যে মুখে মুখে গুণ না করে অ্যালগরিদম দিয়েও করা যায়, দেখতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। কি খবর পলাশ, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। তাহলে একটা পাবলিক কি এনক্রিপশন অ্যালগরিদম আমরা বুঝে গেলাম মোটামুটি। এখন দেখবো যে সিকিউরিটিটা কি। এই সিকিউরিটি কি ভালো, খুব ভালো? আসলে সবকিছুতেই কিছু ধরনের কোনো ধরনের অ্যাটাক প্রবলেম থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে সিকিউরিটি অফ আরএসএ, এখানে 5 ধরনের অ্যাটাক হওয়ার চান্স আছে। এটা হলো যে কি ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক আমরা এর আগে জানি যে সব ধরনের পসিবল কি দ্বারা এটা চেষ্টা করা। প্রাইভেট কি তো জানে না, এই ধরো প্রাইভেট কিটা যদি আমি অন্য কিছু পাবলিক হয় সবই জানি, কথার কথায় এটা যদি আমি এই অ্যালগরিদমে যদি আমি কি কি জানি, 187 এর ভ্যালু জানি, তারপর সাইফারটেক্সট যদি তোমার থাকে, তুমি শুধু এখানে র্যান্ডমলি তুমি চুজ করতে থাকলা, 1 থেকে 187 পর্যন্ত চুজ করলেই তো হয়ে যাওয়ার কথা, ভাঙার কথা। বুঝো নাই? এখানে যদি 23 এর পরিবর্তে তুমি প্রথমে 1 দিলা, 2 দিলা, 3 দিলা, এরকম করে এর মধ্যে তো অবশ্যই যে কোনো একটা ভ্যালু কি হবে, মেসেজ হবে না? 187ও লাগবে না, 186 পর্যন্ত দিলেই হবে। এবং সেজন্য এরকম একটা ব্রুট ফোর্স, তার মানে অ্যাকচুয়ালি এর ভ্যালু এসব ছোট ভ্যালুতে কাজ হবে না, বড় ভ্যালু ইউজ করতে হবে। এখন সেজন্য বলছে ব্রুট ফোর্স অ্যাটাক হতে পারে, তারপরে ম্যাথমেটিক্যাল অ্যাটাক হতে পারে। ম্যাথমেটিক্যাল অ্যাটাক সম্বন্ধে আমরা পড়বো ফ্যাক্টরিং প্রবলেম দিয়ে, যে এরা কি চেষ্টা করতে পারে যে প্রাইম নাম্বার গুলোকে বের করার চেষ্টা করতে পারে যেতে এনটা পাবলিক। তারপর টাইমিং অ্যাটাক হতে পারে, যে রানিং টাইম থেকে সাধারণত ডিক্রিপশন মানে ডিক্রিপশন অ্যালগরিদম রানিং টাইম থেকে তারা গেস করে নিতে পারবে যে তোমার ডিক্রিপশন কিটা কি হতে পারে।
যদি তাদের কাছে সাইফার টেক্সট এবং পাবলিক কি থাকে। তারপর হার্ডওয়্যার ফল্ট বেস অ্যাটাক হতে পারে, এটা মূলত এটা বেশি কমপ্লেক্স। তোমার প্রসেসরের ফল্ট থেকে কোনো একটা দেখা যাচ্ছে যে সিগন্যাল অ্যানালাইসিস করে এই ধরনের অ্যাটাক করা হয়। এটা বেশি মানে বড় মাত্রার অ্যাটাকাররা এই ধরনের অ্যাটাক করতে পারে সাধারণত। আর হতে পারে কি তোমার সুজেন সাইফার টেক্সট, বোঝা যাচ্ছে যে সাইফার টেক্সট দেওয়া হবে অ্যাটাকারের কাছে। তোমার এই আরএসএ অ্যালগরিদমের প্রপার্টিজকে এক্সপ্লয়েট করে, মানে সর্বোচ্চ ব্যবহার করে খারাপ দিকে, এক্সপ্লয়েট বললো খারাপ দিকে ব্যবহার করে তোমার এই সুজেন সাইফার টেক্সট অ্যাটাক করা যেতে পারে। এর মধ্যে আমরা দুইটা অ্যাটাক ডিটেইলসটা দেখবো, যে ধরো ম্যাথমেটিক্যাল অ্যাটাকটা কেমন হতে পারে। সেটা হলো যে তুমি এনটা পাবলিক, ধরো ব্যাপারটা এরকম যে 160টা হলো পাবলিক, 160 না তো সরি, এই যে 187টা। 187 যদি পাবলিক হয় তাহলে এর থেকে দুইটা প্রাইম নাম্বার কত কত হতে পারে এটা বের করা যেতে পারে। কত কত নাম্বারের গুণফল 187, এরকম একটা বের করা যেতে পারে। আবার সেজন্য বলছে ফ্যাক্টর n into 2 prime factors, this enables calculation of phi n। তাহলে সে সঙ্গে সঙ্গে কি পেয়ে যাবে, যদি p q পেয়ে যায় তাহলে কি p1 minus q1 minus মানে p minus 1 আর q minus 1 এর গুণফল তারা phi n পেয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারবে সে, তার কাছে যদি তোমার এনক্রিপশন কিটা থাকে, পাবলিক কিটা থাকে, তাহলে সেখান থেকে সে কি ডিক্রিপশন কিটা বের করতে পারবে না? জি স্যার। এখন সেজন্য বলছে যে ফ্যাক্টরিং প্রবলেমে একটা প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা কিভাবে ম্যাথমেটিক্যাল অ্যাটাক করা হয়। এটা তো মানে ধরো একটু ঘুরায় পেঁচে গেল। আর যদি সে যদি কি করে, ডিটারমাইন দ্য phi n ডিরেক্টলি উইদাউট ফার্স্ট ডিটারমাইনিং p and q, তাহলে তো সে আবার ঘুরে ফিরে ডিক্রিপশন কিটা পেয়ে যাবে। মানে যে অ্যাটাকার সে এতই চালাক যে phi n টা সে ডিরেক্টলি ক্যালকুলেট করে ফেলছে, কোনোভাবে বের করে ফেলছে। এটা হলো n এর থেকে phi n বের করা, আর যদি সরাসরি phi n বের করে ফেলে। আবার এমন হতে পারে সে আরো চালাক, সে ডিটারমাইন d ডিরেক্টলি উইদাউট ফার্স্ট ডিটারমাইনিং phi n, তার মানে ডিরেক্টলি ডিক্রিপশন কিটা পাবলিক কি থেকে গেস করে ফেলছে। ঠিক আছে, এই ধরনের তোমার অ্যাটাক গুলো হতে পারে, ম্যাথমেটিক্যাল অ্যাটাক গুলো হতে পারে। সেজন্য বলা হচ্ছে যে আরএসএ অ্যালগরিদমের ক্ষেত্রে এখন 1024 বিট মডুলাস ইউজ করা হয়। 1024 বিট বলতে বুঝছো 2 টু দি পাওয়ার কত নাম্বার হতে পারে সর্বোচ্চ? বুঝো নাই? হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছ তোমরা? স্যার বলছি যে আরএসএ অ্যালগরিদমের ক্ষেত্রে এই যে মডুলাসটা,
জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো দেখো তো, যদি n এর ভ্যালু 187 এর ক্ষেত্রে কয় বিট, এটা কয় বিটের নাম্বার হতে পারে একটা? তোমরা কি এত দুর্বল নাকি বাইনারিতে? বলতে পারবে না? 187 সর্বোচ্চ 8টা স্যার, 8টা বিট পাওয়া যেতে পারে। হ্যাঁ 8 বিট, 8 বিটের একটা নাম্বার, তাই না? এটা যদি 8 বিট হয় তাহলে তোমার বলা হচ্ছে প্র্যাকটিক্যালি, এটা তো এক্সাম্পল, ছোট একটা এক্সাম্পল স্টাডি করলাম, প্র্যাকটিক্যালি বলা হচ্ছে এটাকে 124 বিট করতে। তাহলে কত বড় নাম্বার হবে না সেটা? ঠিক আছে, যদি আরএস এ আমরা 124 বিট নিই n এর ভ্যালু, তাহলে তোমার এই ফ্যাক্টরিং প্রবলেমটা 768 বিট যদি নিই তার থেকে 1000 টাইম মানে সরি হার্ডার হবে। আবার 768টা হবে 512 বিটের থেকে আবার 1000 টাইম হার্ডার। এইভাবে আমরা আস্তে আস্তে কি করতে পারি, আরএস অ্যালগরিদমটাকে কঠিন করতে পারি। কিন্তু এক্ষেত্রে কি হবে, তোমার টাইমটা বাড়বে, টাইম টু ক্যালকুলেট দা এনক্রিপশন ডিক্রিপশন, এগুলো টাইমটা বাড়বে। কিন্তু কি হবে, সুবিধাটা হলো যে এটা ডিক্রিপ্ট করা কঠিন হবে। এবং আরো বলা হচ্ছে এই ফ্যাক্টরিং প্রবলেম রিমুভ করার জন্য কিছু বুদ্ধি অ্যাপ্লাই করতে বলছে। সেটা কেমন, যে PQ should be differ in length by only a few digit। যেমন কেমন, যেমন 1024 বিটের ক্ষেত্রে যদি কি হয়, সেক্ষেত্রে 309 ডেসিমাল ডিজিট এটা হবে। সেক্ষেত্রে P and Q should be differ on the order of magnitude 10 to the power 75 to 10 to the power 1000। মানে PQ এর বিয়োগফল হবে এতর মধ্যে, মানে এতর মধ্যে সীমাবদ্ধ থাকবে, 10 to the power 75 to 10 to the power 1000। এবং বলা হচ্ছে P-1 এবং Q-1 should contain a large prime factor। ঠিক আছে, মানে এর ভিতরে একটা প্রাইম ফ্যাক্টর থাকবে তার মানে। এবং বলা হচ্ছে যে GCD of P-1 এবং Q-1 should be small। তার মানে এই যে GCD, এই যে তোমার 160 16 আর 10 এর মধ্যে GCD পাওয়া যাবে না একটা? বলো তো 16 আর 10 এর GCD কত? শুনছো তোমরা? হ্যাঁ 2 হবে, 2। তো সেটা বলছে যে এটা ছোট হবে। যদি এটা যদি ছোট হয় এবং এবং এই P-1 এবং Q-1 এর মধ্যে একটা লার্জ প্রাইম ফ্যাক্টর থাকে, ঠিক আছে, তাহলে মানে এমন একটা নাম্বার যেটা দ্বারা দুইটাকেই ভাগ করা যায়, সোজা কথা প্রাইম ফ্যাক্টর। তাহলে এই ক্ষেত্রে এই কন্ডিশন যদি ফুলফিল করা যায় তাহলে আমরা কি করতে পারি, ফ্যাক্টরিং প্রবলেমটাকে হ্যাঁ রিমুভ করতে পারি। আর সহজে যাতে n কে ফ্যাক্টর না করতে পারে। n কে ফ্যাক্টর করতে পারলে তো তোমার এই যে কি হয়ে যাবে, এই যে খুব সহজেই ডিটা মানে ডিক্রিপশন কিটা বের করতে পারবে। বুঝতে পারছো? জি স্যার। কি পলাশ বুঝতে পারো? বুঝতে পারছি স্যার। তাহলে বলো তো 512 বিটের আরএসএ কঠিন না 1024 বিটের আরএসএ কঠিন? মানে অ্যাটাকের দিক দিয়ে বিট বেশি কঠিন, বেশি মানে করা প্রবলেম ক্রিয়েট করা। বিট বেশি হলে কঠিন বেশি স্যার।
মানে অ্যাটাকারের জন্য কঠিন, মানে এটাকে হ্যাকারের জন্য কঠিন স্যার। বুঝতে পারছো? জি স্যার। এখন আর কোন ধরনের অ্যাটাক হতে পারে? আরো কিছু অ্যাটাকের নাম বলা হচ্ছে যে কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল টাইম অ্যাটাক। সেটা কেমন? টাইমিং অ্যাটাক। এই সবগুলো টাইমিং অ্যাটাক। মানে অ্যাটাকাররা এতই বুদ্ধিমান যে দেখো কিছু টাইমিং বিষয় থেকে তোমার তথ্য বের করে ফেলতে পারে। কেমন? যেহেতু আরএস একটা অল নন অ্যালগরিদম, এই মানে অনেক কিছু এদের দেখা যাচ্ছে যে অ্যাটাক করার জন্য বিভিন্ন অ্যালগরিদম অলরেডি তারা ডেভেলপ করে রাখছে, তাদের শুধু তথ্য দরকার। কেমন? কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল টাইম। আমরা টাইমিং অ্যাটাক থেকে যদি বের হতে হয় তাহলে বলা হচ্ছে there are simple countermeasures that can be used including the following। মানে এখানে যে আমরা দেখো টাইমিং অ্যাটাক বলছিলাম, this depends on the running time of the decryption algorithm। এই টাইমিং অ্যাটাক থেকে যদি দূর করতে হয় তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে কি করব যে ensure the all exponential take the same amount of time before returning a result। This is a simple fix but does degrade the performance। তার মানে কি, এই যে তোমার ডিক্রিপশন কির ভ্যালুটা যাতে না জানতে পারে, যে ধরনের কি ভ্যালু থাকুক, ধরো 5 মিনিট করে কথার কথা 5 মিনিট ডিক্রিপশনে লাগবে, বা সরি 5 সেকেন্ড। ধরো ডিক্রিপশন ভ্যালু যদি 500 হয় সেক্ষেত্রেও তোমার ডি এর ভ্যালু যদি 500 হয় সেক্ষেত্রেও 5 সেকেন্ড লাগবে। ডি এর ভ্যালু যদি 5000 হয় সেক্ষেত্রেও 5 সেকেন্ড লাগবে। তখন গেস করতে পারবে না আসলে ছোট বড় কি বা কোন ধরনের ভ্যালু হইতে পারে, এটা গেস করতে পারবে না। বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। দুজনে বলছে কনস্ট্যান্ট এক্সপোনেনশিয়াল টাইম, এটা ইউজ করলে যে এক্সপোনেনশিয়াল অপারেশন টাইম যদি একই থাকে সব সময় তাহলে তো সে গেস করতে পারবে না যে আসলে ডিক্রিপশন ভ্যালুটা কি। তারপরে দেখো যে র্যান্ডম ডিলে অ্যাড করা যেতে পারে। সেটা কিভাবে? যে তোমার যে better performance could achieve by adding a random delay to exponential algorithm to confuse the timing attack। সেটা কিভাবে? তোমার দেখা যাচ্ছে যে একই জিনিস, ধরো কথার কথা যে ডিক্রিপশন কিটা 25 ভ্যালু, এখন এই 25 দিয়ে একবার ডিক্রিপ্ট করতে লাগছে 5 মিনিট, তোমার 5 সেকেন্ড, আরেকবার লাগবে 10 সেকেন্ড, আবার লাগবে 11 সেকেন্ড, আবার লাগবে হয়তো 15 সেকেন্ড, আবার লাগবে 2 সেকেন্ড। এরকম র্যান্ডম ডিলে অ্যাড করে দেখা যাচ্ছে যে কনফিউজ করে দেওয়া। বুঝো নাই? হ্যালো, জি স্যার। বুঝতে পারছো? র্যান্ডম ডিলে অ্যাড করার অর্থ হলো যে একই কাজ, যে দুইটা কাজে একই সময় হওয়ার কথা কিন্তু তোমার একই ধরনের কি ইউজ করা হয়েছে কিন্তু সময় লাগছে ভিন্ন ভিন্ন, তখন তাকে কনফিউজ করে দেয়। এটা একটা বিষয়। আর একটা হতে পারে ব্লাইন্ডিং। সেটা কি? একটা র্যান্ডম নাম্বার এক্সপোনেনশিয়ালের সময় তোমার গুণ করে দেওয়া, মাল্টিপ্লাই দ্য সাইফারটেক্সট বাই এ র্যান্ডম নাম্বার। আমার কথার কথা যে তুমি 5 কে এনক্রিপ্ট করছো, 5 এর পরিবর্তে তুমি 25 কে এনক্রিপ্ট করছো। ধরো 5 কে 5 দ্বারা গুণ করে বা 5 কে 6 দ্বারা গুণ করে ধরো 30 কে এনক্রিপ্ট করছো। তুমি কিন্তু জানো যে কত গুণ করেছিলে, তো পরে আবার এটার থেকে বের করে নিয়ে আসতে পারবা যে তুমি আসলে অ্যাকচুয়ালি তোমার নাম্বারটা কত। এইভাবে ব্লাইন্ডিং করেও তোমার টাইমিং অ্যাটাককে দমানো যেতে পারে। তাহলে
তাহলে আমরা কিছু আরএসএ অ্যালগরিদমে কি কি ধরনের অ্যাটাক হতে পারে তার দুইটা एग्जांपल অ্যাটলিস্ট করলাম, যে ফ্যাক্টরিং বা ম্যাথমেটিক্যাল অ্যাটাক কিভাবে হতে পারে, আর তোমার টাইমিং অ্যাটাকটা কিভাবে হতে পারে এবং সেটার কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে দূর করা যায়। বুঝতে পারছো? জি স্যার। আরো কোনো কোশ্চেন আছে? আর তোমাদের সব পড়ানো হচ্ছে কিন্তু স্টাইলিংস এর বই থেকে, তোমার চ্যাপ্টার প্রবাবলি 8 পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি দেখবা। ঠিক আছে। হ্যাঁ, চ্যাপ্টার 9। ঠিক আছে, আচ্ছা, এরপরে বইয়ের যদি নামটা কি? হ্যাঁ বলো। বইয়ের নামটা কি জানি বললেন? কোন বই? সরি, কোন বইয়ের একটা জানি বললেন? স্টাইলিংস এর বই চ্যাপ্টার 9। আচ্ছা। রিফিলমেন্টটা পড়াই দিই, ঠিক আছে? এটাই লাস্ট, এটা খুব সহজ। রিফিলমেন্ট একটা মূলত কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। এটা জানতে গেলে আমাদেরকে আগে জানতে হবে প্রিমিটিভ রুটটা কি। একটা ম্যাথমেটিক্যাল টার্ম প্রিমিটিভ রুট, বা এটাকে জেনারেটর বলে। সেটা হলো যে দেখো অ্যালগরিদমের মধ্যে আছে যে আলফা ইজ এ প্রিমিটিভ রুট অফ কিউ। দেখো তো ইমেজটা দেখতে পাচ্ছ কিনা তোমরা? যেখানে লেখা আছে আলফা ইজ এ প্রিমিটিভ রুট অফ কিউ, এই টার্মটা আছে না এখানে? হুম। এই যে অ্যালিস এবং ববের দেখো প্রত্যেক ক্ষেত্রেই আছে, ফার্স্ট বক্সের লাস্ট লাইনটা। এখন তাহলে প্রিমিটিভ রুট আমরা হয়তো প্রাইম নাম্বার সম্বন্ধে জানি, কিন্তু প্রিমিটিভ রুটটা কি আগে সেটা শিখে নিই, তারপর আমরা অ্যালগরিদমটা দেখি। সেটা হলো যে কোন একটা নাম্বারের বলা হচ্ছে প্রিমিটিভ রুট কি। যদি আমরা মনে করি যে একটা নাম্বার যদি 7 হয়, আসলে অ্যাকচুয়ালি মডুলো 7 এর প্রিমিটিভ রুট কত, সেক্ষেত্রে এটা আসলে একটা প্রিমিটিভ রুট বের করা মূলত এটা নাম্বার থিওরির একটা পার্ট, যেখানে কি হবে এই কন্ডিশনটা ফুলফিল করবে। অত থিওরিটিক্যালি না দেখি, আমরা ম্যাথমেটিক্যালি দেখি যে প্রিমিটিভ রুট বা জেনারেটর হবে একটা জি, যেখানে জি টু দি পাওয়ার কে ইকুয়াল টু এ হবে মড এন। আর এর ভ্যালুগুলো কত হবে? তোমার এর ভ্যালুগুলো দেখো এখানে 1 থেকে 6 পর্যন্ত ভ্যালু আছে, মানে মড যদি 7 হয়, দেখো এই যে লাস্ট কলামের ভ্যালুগুলো কত আছে? 1 2 3 4 5 6 পর্যন্ত আছে না? তার মানে বিষয়টা এরকম হবে, where a equals to one, two, n minus
দেখো এটা বুঝতে পারো কিনা। স্যার বুঝতে পারছি। এই ইকুয়েশনে দেখো এখন প্রমাণটা দেখো। দেখো বলা হচ্ছে জি টু দি কে, কে এর ভ্যালুটা কি হবে? কে এর ভ্যালুটাও কিন্তু হবে ইন্টিজার কে। এখানে কে এর ভ্যালুটা হবে 1 থেকে n। দেখো যে 3 টু দি পাওয়ার n, তার মানে সরি 3 যদি একটা নাম্বার, সেরকম একটা নাম্বার যদি আমরা কল্পনা করি যে 3 সেরকম একটা নাম্বার হতে পারে 3। 3 যদি একটা প্রিমিটিভ রুট অফ 7 হবে, তখন 3 টু দি পাওয়ার k তার মানে কি? তাহলে 3 টু দি পাওয়ার k মানে k এর ভ্যালু ফার্স্টে 1 ধরো। 3 টু দি পাওয়ার 1 মড 7 কত হবে? 3 হবে না? 3 তিরিক্ষে 9, 3 টু দি পাওয়ার 2 মড 7 তাহলে 2 হলো। দেখুন 3 টু দি পাওয়ার কিউব মড 7 কত? 6 হয়। দেখো প্রত্যেকটার যদি এই এক্সপোনেন্ট 7 পর্যন্ত নেওয়া হয়, দেখো ভ্যালুগুলো 1 থেকে কতর মধ্যে আছে? এর মধ্যে 1 থেকে 6 এর মধ্যে আছে। এবং সবগুলোই যদি পাওয়া যায়, ঠিক আছে, 1 থেকে 6 এর মধ্যে সবগুলোই পেতে হবে, তাহলে তখন বলা হবে জি এমন একটা নাম্বার, তাকে ওই 7 এর জেনারেটর বলবে বা প্রিমিটিভ রুট বলবে। যেমন মৌলিক সংখ্যা বলে না, মৌলিক সংখ্যা যেমন এক ধরনের সংখ্যা যার একটা কন্ডিশন আছে, ঠিক আছে, তেমনি ভাবে এটা নাম্বার থিওরির একটা প্রপার্টিস, প্রিমিটিভ রুট অথবা কোন একটা নাম্বারের প্রিমিটিভ রুট অথবা বলা হচ্ছে জেনারেটর, কখন এই কন্ডিশন যখন ফুলফিল করবে তখন বলা হচ্ছে ওই নাম্বারটাকে ওই আরেকটা নাম্বারের প্রিমিটিভ রুট। তার মানে 3 হবে এখানে 7 এর প্রিমিটিভ রুট। প্রিমিটিভ রুট মডুলো 7 এ, যে 3 is a primitive root modulo 7। ঠিক আছে, তো বুঝতে পারছো যে প্রপার্টিসটা কেমন? জি স্যার। হ্যাঁ, তার মানে বিষয়টা হলো কি যে কোনো একটা অপারেশনের ক্ষেত্রে যে মডুলো করে যাতে আবার ওই ভিতরে না, ওই নাম্বারের ভিতরেই ফিরে আসে। মানে 3 এর যতই এক্সপোনেন্ট করা হোক বা ভ্যালুটা কত 7 কে এক্সিড করে নাই, বুঝো নাই? সেই ধরনের ধরো একটা এই রিলেটেড একটা অ্যালগরিদম, সেটাকে বলা হচ্ছে, এই ধরনের আইডিয়া আছে, সেটা বলা হচ্ছে ডেফি-হেলম্যান কি এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা বলা হচ্ছে ফার্স্ট পাবলিক কি অ্যালগরিদম অ্যাপিয়ার্ড ইন, একটা পেপারে পাবলিশড হয়েছিল, যা এটা ডেফি-হেলম্যান নামে সায়েন্টিস্ট, এটা 19 সরি সালটা নাই, তোমার এই রেফারেন্সটা এসে আছে, তোমরা দেখতে পারো 1976 এ, প্রবাবলি 1976 এ এটা পাবলিশড হয়েছিল, যেটা ডেফি-হেলম্যান কি এক্সচেঞ্জ নামে পরিচিত। সেটা কি? এটা মূলত কি এক্সচেঞ্জের ক্ষেত্রে দুইটা ইউজারের মধ্যে, ধরো অ্যালিস এবং বব দুইটা ইউজার, এর মধ্যে কি এক্সচেঞ্জের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেটা কিভাবে? আগে আমরা অ্যালগরিদমের বৈশিষ্ট্যটা দেখি, তারপরে ম্যাথমেটিক্যাল বিষয়টা দেখব। অ্যালিস এবং বব চায় যে একটা, ফার্স্টের বৈশিষ্ট্যটা এরকম যে অ্যালিস বব শেয়ার এ প্রাইম নাম্বার কিউ অ্যান্ড এ ইন্টিজার আলফা such that a less than q, alpha less than q and alpha is the primitive root of q। বুঝো নাই?
জি স্যার বুঝতে পারছি। তার মানে এখানে এমন হতে পারে কিউ এর ভ্যালু 7 আর আলফার ভ্যালু কত? 3। 3। ইয়েস, ঠিক আছে। এরকম একটা বিষয়। এই দুইটা ইনফরমেশনই কার আছে? অ্যালিস এবং ববের দুজনেরই আছে। দেখো একই কথা বলছে, অ্যালিস এবং বব শেয়ার করছে এটা। এই 3 আর 7 অ্যালিসও জানে, ববও জানে। বুঝতে পারছো? জি স্যার। এরপরে বলা হচ্ছে Alice generate a private key XA such that XA less than Q। তার মানে এমন একটা প্রাইভেট কি জেনারেট করবে XA যেটা 7 মানে 7 এর থেকে ছোট। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তেমনি ভাবে বব জেনারেট এ প্রাইভেট কি XB যেটা সেটাও 7 এর থেকে ছোট। ঠিক আছে, দুটো ভ্যালু কিন্তু আলাদা, একটা XA একটা XB। অ্যালিসেরটা জানে, ববেরটা জানে প্রাইভেট কিটা। ঠিক আছে, এখন সে কি করবে? অ্যালিস কি করবে? ওই প্রাইভেট কি দ্বারা অ্যালিস ক্যালকুলেটস এ পাবলিক কি। পাবলিক কি ক্যালকুলেট করবে সে কিভাবে? y ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার x এ মড কিউ। বুঝো নাই? যেহেতু আমরা জানি 3 হলো জেনারেটর, 3 যদি কোনো কিছু এক্সপোনেন্ট করা হয় ভ্যালুটা কি 7 এর মধ্যেই থাকবে না? y এর ভ্যালুটা সাতু না, ঠিক 6 এর মধ্যে থাকবে, 1 থেকে 6 এর মধ্যে থাকবে। এই যে n-1। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে কিউ এর ভ্যালুটা অনেক বড় নিতে হবে, তাই না? প্র্যাকটিক্যালি সেটা পরে চিন্তা করছি, আমরা ছোট চিন্তা করি। যাই হোক, তার মানে y ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার x টু দি পাওয়ার a মড কিউ। আবার তেমনি ভাবে বব ক্যালকুলেট করবে কি পাবলিক কিটা কিভাবে? y b ইকুয়াল টু আলফা x টু দি পাওয়ার, তার কাছে প্রাইভেট কি হলো কি xb না, xb মড কিউ। এন্ড পাবলিক কি দিয়ে দিবে, বব ক্যালকুলেট করে পাবলিক কি দিয়ে দিবে অ্যালিসকে, অ্যালিসের পাবলিক কিটা দিয়ে দিবে ববকে। এই অ্যালগরিদমের উদ্দেশ্য হলো এমন একটা কি জেনারেট করা যেটা দুইজনের কাছেই একই ভ্যালু থাকে, কিন্তু ব্যাপারটা দুইজন মিলে জেনারেট করবে। ব্যাপারটা এমন না যে একজন জেনারেট করবে আরেকজনকে দিবে। ঠিক আছে, ফাইনালি দেখা যাবে দুইজনের কাছে এমন একটা কি আছে যেটার ভ্যালু সেম। এটা কিভাবে? তাহলে সে কি দিল? বব ক্যালকুলেট পাবলিক কি দিল কাকে? অ্যালিসকে। অ্যালিস দিল কাকে? ববকে। হ্যাঁ, তারপরে তারা একটা ক্যালকুলেট করলো সিক্রেট কিটা মানে বের করার জন্য। মানে এটা হলো মূলত সিক্রেট কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। তোমার আমরা যে সিমেট্রিক এনক্রিপশন অ্যালগরিদম পড়ছি বা ক্লাসিক্যাল এনক্রিপশন অ্যালগরিদম পড়ছি, ওখানে সিক্রেট কি ছিল না একটা বিষয়? বলা হয় না যে সিক্রেট কি কি সিক্রেট, এবং এটা হলো দুইজনের মধ্যে শেয়ার করতে হয়, কিন্তু সিক্রেটলি খুব শেয়ার করতে হবে। সিক্রেটলি কিভাবে? তুমি যদি পাবলিক চ্যানেলের মধ্যে দাও, সেই সিক্রেট কি এক্সচেঞ্জের অ্যালগরিদম হলো এই একটা ডেফিল এন্ড কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। সেটা কিভাবে? দুইজনই দেখা একই ধরনের কি পেয়ে যাবে কিভাবে, এবং সেটা সিক্রেটলি জেনারেট হবে। অ্যালিস ক্যালকুলেটস শেয়ার্ড সিক্রেট কি কিভাবে? কে ইকুয়াল টু কিটা হবে কেমন? y b টু দি পাওয়ার x a মড কিউ। আর এ ক্যালকুলেট করবে হলো কি, মানে এর কাছে আছে ধরো y b পেলো সে, আর তার কাছে সে জেনারেট করেছিল অ্যালিস ক্যালকুলেট, এটা তো দিয়ে দিছে ধরো, তার কাছে x a আছে। দেখো এই যে x a, এই যে অ্যালিস জেনারেটস প্রাইভেট কি x a আছে না, এই যে x a আছে, আবার yb পেলো। সে কি করলো? কে জেনারেট করলো কিভাবে? yb টু দি পাওয়ার x a। আর এ কি করবে? যেহেতু পেলো হলো ya,
ওয়াই এ তার কাছে ছিল xb, এই যে xb, ওয়াই এ টু দি পাওয়ার xb। এখন প্রকারান্তে দেখা যাবে এই দুইটার ভ্যালু একই। তার প্রমাণটা কেমন? এই দেখো, এই যে ওয়াই বি টু দি পাওয়ার এক্স এ, তো ওয়াই বি মানে কি? এই ওয়াই বি ভ্যালু কত আসলে? ওয়াই বি মানে হলো আলফা টু দি পাওয়ার এক্স বি, এই যে আলফা টু দি পাওয়ার এক্স বি, বুঝতে পারো? টু দি পাওয়ার এক্স এ, তার মানে কি আলফা টু দি পাওয়ার এক্স এ এক্স বি হলো না? একটু বোঝো। জি স্যার। তাহলে এটা কার কাছে আছে? অ্যালিসের কাছে আছে। হুম। ববের কাছে কি আছে? ওয়াই টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার এক্স বি, ওয়াই এ টু দি পাওয়ার এক্স বি। ওয়াই এর মানে কি? আলফা টু দি ওয়াই এর মানে হলো আলফা টু দি পাওয়ার এক্স এ। বসাও আলফা টু দি পাওয়ার এক্স এ, তার মানে কি আলফা টু দি পাওয়ার এক্স এ বি ডট কিউ। এটা সেম হয়ে গেছে। তাহলে কি দুইজনের কাছে একই ধরনের সেম হয়ে গেছে না? জি এটা স্যার। ভ্যালু দেখা যাচ্ছে, এটা এক্সপোনেনশিয়াল, এটা এক্সপোনেনশিয়াল ডিফারেন্ট দেখা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুগত দিক দিয়ে দুইটাই সেম না? তাহলে দুইজনে একই কি শেয়ার করলো না? এই কে এর ভ্যালুটাই কি যেটা শেয়ার করলো সবাই দুজন মিলে? বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটাই বলতেছে শেয়ার কি। তাহলে এই শেয়ার কি তোমরা কি বলতে পারবা যে যে কোনো একজন তৈরি করছে? সেটা কি হবে? দুইজন। দুইজন মিলে তৈরি করেছে। তাহলে এমন একটা সিক্রেট কি শেয়ার হলো যেটা দুইজন মিলে। দুইজনের মিলিত সে তৈরি হয়েছে। এটা ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে, অ্যালগরিদমের মাধ্যমে। সেটা অ্যালগরিদমটাকে কি বলা হচ্ছে? ডিফিলম্যান কি এক্সচেঞ্জ অ্যালগরিদম। ঠিক আছে, এই রিলেটেড দেখো এক্সাম্পল আছে। এক্সাম্পলটাকে একটু করতে পারি নাই। এই দেখো এক্স এর এক্স বি ভ্যালু আছে, কিউ এর ভ্যালু আছে, প্রিমিটিভ রুট, প্রিমিটিভ রুট অফ 353, সেটা হলো কি আলফা ইকুয়াল টু হলো 3 হবে। সেক্ষেত্রে এই যে 3 টু দি পাওয়ার 97 ব্যাপারটা, সরি, এটা করলে 40 পাওয়া যাবে, 248 পাওয়া যাবে। তখন আবার এই যে কি এর ক্ষেত্রে এই যে 248 টু দি পাওয়ার 97 মড 353 ইকুয়াল টু 160। আবার ধরো 40, মানে ওই যে অপারেশন গুলো ওইভাবে করলে এখানে ধরো x y a টু দি পাওয়ার x b আর y b টু দি পাওয়ার x a, এই বিষয়টা করলে দেখো যে দুইজনেরই সেম ভ্যালু আসছে। বুঝো নাই? এরকম একটা এক্সাম্পল তোমাদের দেয়া আছে, বইতে দেয়া আছে, তোমরা দেখবা। বুঝতে পারছো? জি স্যার। দেখো এই এক্সচেঞ্জটা কেউ বোঝে না কে? এটা খুব সহজ অ্যালগরিদম, মানে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট অ্যালগরিদম। শুধু খেয়াল রাখতে হবে কে কোনটা শেয়ার করলো, কে কাকে কোনটা দিল, আর কোন ভাবে ক্যালকুলেটটা করতে হবে। কোশ্চেন আছে কারো? না স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? না চলে গেছে আবু বকর? তাই তো মনে হচ্ছে। মিম বুঝতে পারছো? জি স্যার। শান্তা? জি স্যার, বুঝতে পারছি।
তামান্না বুঝতে পারছো? স্যার